যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি করল বাংলাদেশ। প্রতি বছর কেনা হবে 50 লাখ টন এলএনজি, রয়টার্সের প্রতিবেদন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে সুইজারল্যান্ড থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে অংশ নিয়েছেন 47 সভায়। সুষ্ঠু প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন বিএনপি। বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা না মানার ঘোষণা। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, মন্তব্য উপদেষ্টা মাহফুজের। নির্যাতনকারীদের কালো তালিকা করার আহ্বান জামায়াতের। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত, চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেলে। বিদেশি বিনিয়োগের প্রধান শর্ত সুশাসন ও নিরাপত্তা, বললেন বিশ্লেষক মামুন রশিদ। দুর্নীতিবাজদের বিচার করার দাবি। এবং চুক্তি অনুযায়ী আজ 4 জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে 180 ফিলিস্তিনি। অপেক্ষায় দুই প্রান্তের মানুষ, বিক্ষোভে উত্তাল তেল আবিব। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই মার্কিন প্রশাসনের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ। চুক্তিটি হয়েছে লুইজিয়ানা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে। এতে বছরে 50 লাখ টন তরল গ্যাস পাবে ঢাকা। এতে কেটে যাবে সংকট। এই চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলছে বিডা। লুৎফর কবিরের রিপোর্ট। দীর্ঘদিন তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংকটে বাংলাদেশ। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় নিয়মিত গ্যাস সংকটে ধুঁকতে হয় শিল্প কারখানা ও আবাসিক খাতের গ্রাহকদের। আর শীতকালে তো পরিস্থিতি আরও নাজুক। এমন সংকটের মাঝেই সুখবর হয়ে এলো যুক্তরাষ্ট্র থেকে 50 লাখ টন এলএনজি গ্যাস পাচ্ছে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এলএনজি নিয়ে বড় ধরনের চুক্তি হয়েছে ঢাকার। এ নিয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে এসেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানির সঙ্গে এ চুক্তি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। চুক্তির আওতায় বছরে 50 লাখ বা 5 মিলিয়ন টন তরলকৃত গ্যাস কিনবে ঢাকা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি বাংলাদেশের জন্য, যা ইতিবাচক মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি নিয়ে রয়টার্সের আলাপ হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে। তিনি জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প উন্নয়নের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এই চুক্তিটি। পাশাপাশি ওয়াশিংটন ঢাকার কৌশলগত সম্পর্ক করবে আরও মজবুত। গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার বিভিন্ন অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সাইড লাইনে কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। WEF চলাকালে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। তবে এর বাইরে অন্য উদ্দেশ্য থাকলে তা ভালো হবে না বলে সতর্ক করেন তিনি। সকালে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। জানান, আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপি 6 বছর আগে থেকেই বলছে। বিএনপির জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে।
ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্তের লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। বলেন, জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের অমানিসা ছড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। 17 দিন পর লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। সেই সঙ্গে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগে দেশে ফিরলে আবারও দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে। দেশে দিল্লিপন্থী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই আগস্টে হত্যাকাণ্ড সহ দেশে সংগঠিত গুম খুনের বিচার করাই হবে সরকারের প্রধান কাজ। সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থীদের কোনো স্থান আর। 54 বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনাজপুরে কর্মী সম্মেলনে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে নির্যাতন করেন, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে কোনো বাছবিচার না করেই জামায়াতে ইসলামের উপর দোষ চাপিয়ে দিত। ডাক্তার শফিকুর রহমান বলেন, যত ষড়যন্ত্র হবে তত এগিয়ে যাবে জামায়াত। 5 আগস্টের শুরু থেকেই জামায়াত সচেতন আছে কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিষয়ে। এ সময় জামায়াত আমির গেল 15 বছরে আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট ও অপশাসনের কথা তুলে ধরেন। 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে, নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সহকর্মীর পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত 4টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল।
তখন বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল 7টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গানশট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের দিয়ে বিএসএফ যা গুলি করে দিয়েছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে দিচ্ছিল, ওর মতো বর্ডারে এসে বিএসএফ গুলি করেছে। খবর বাড়ি থেকে পাওয়া গেল যে গুলি হয়েছে, আর ভিতরে যাই হোক গুলি হওয়ার পর 5:30 দিকে খবর পাই, তখন যে বাড়ি থেকে লোকজন নিয়ে এসে। হাবিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সংখ্যামুক্ত এখনই বলা যাচ্ছে না, কেননা রোগীটি গুলিবিদ্ধ অবস্থায় আছে, গুলিটি তার শরীরের ভিতরে এখনো রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানায়নি বিজিবি। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি বিনিয়োগের প্রধান শর্ত সুশাসন ও নিরাপত্তা। বিদেশিরা রোড শো, ডিনার পার্টি বা কোনো সংস্থার রিপোর্ট দেখে আকৃষ্ট হয় না, এমন মন্তব্য করেছেন আর্থিক খাত বিশ্লেষক মামুন রশিদ। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি কথা বলেন। মামুন রশিদ বলেন, আর্থিক খাতে নিয়ন্ত্রণ সংস্থায় বসাতে হবে সৎ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে। আমলাদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত অধ্যাপককে বসিয়েও বিনিয়োগ টানা যায়নি বলে দাবি করেন তিনি। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি করে এই বিশ্লেষক জানান, কর্মসংস্থান যাতে বন্ধ না হয় সেদিকেও নজর রাখতে হবে। দুর্বল ব্যাংকের জন্য বিদেশি বিনিয়োগ টানতে আইন পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বিদেশি কোনো বিনিয়োগকারীরা রোড শো দেখে কিংবা রোড শোতে অংশগ্রহণ করে কিংবা দূতাবাস কর্তৃক আমন্ত্রিত হয়ে ডিনারে লাঞ্চে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় না। বিশ্বব্যাংক কিংবা IMF কিংবা ADB রিপোর্ট পরেও বিনিয়োগে আকর্ষিত হয় না। তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় সেইখানের জনগণ আমার পণ্য কিনতে পারবে কিনা, আমার মতো একটা পণ্য যদি উৎপাদন করতে হয় পণ্যের সকল গুণাবলী বজায় রেখে এবং প্রতিষ্ঠানের সকল খ্যাতি বজায় রেখে, সুখ্যাতি বজায় রেখে আমি পণ্য উৎপাদন করতে পারবো কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সহপাঠীরা। শনিবার বেলা 11:30টার দিকে রাজশাহী কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা। এই সময় শিমুল হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের সড়কে অবস্থানের ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পুলিশ জানিয়েছে, শিমুল নিহতের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা হয়েছে। এ সময় বিনোদপুর গেট সংলগ্ন মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।